নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন সাপেক্ষে জন্মকালীন জন্মকুষ্ঠিতে 12টি ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা ঘরে দেবগুরুর বৃহস্পতির অবস্থান নিয়ে আমাদের কিন্তু মেষ লগ্ন থেকে সিরিজটা শুরু হয়েছে, যেটা আজ বর্তমানে আলোচনা মকর লগ্ন নিয়ে হবে এবং পরবর্তী শুধু বাকি থাকছে কুম্ভ এবং তার সাথে মীন। তো যারা যেই লগ্নের জাতক বা জাতিকা আছেন তাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে সেই বিষয়টা খুঁজে নিয়ে আপনারা কিন্তু সেই লগ্ন হিসাবে আমাদের প্লে লিস্টের থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রত্যেকটা গ্রহকে নিয়েই কিন্তু আমাদের পরস্পর আলোচনা করা আছে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। দেখুন, মকর লগ্ন জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে রহস্যময়ী লগ্ন হিসাবে বিবেচিত হয় মকর লগ্ন। এই সকল জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু ভীষণ সহ্য ক্ষমতা থাকে, খুব পজিটিভ গুণ অবশ্যই থাকে। এই সকল মানুষ ভীষণ প্র্যাকটিক্যাল হয়। তো এই লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু ধরা যেতে পারে নেগেটিভ হিসাবে বিবেচিত হয়। এবার নেগেটিভ হিসাবে কেন বিবেচিত হয় সেটা আগে ভালো করে বুঝবেন। কেন মকর লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় এবং মকর লগ্নেতেই দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়। লগ্ন অর্থাৎ মকর রাশিতেই দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়। তাহলে সেই জায়গা থেকে যদি আমরা দেখি, যেহেতু তৃতীয় এবং দ্বাদশ দুটোই নেগেটিভ ঘর হিসাবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র মতে, তৃতীয়কে অতটা না হলেও দ্বাদশকে পূর্ণরূপে নেগেটিভ ঘর হিসাবে ধরা হয়। তো সেই হিসাবে মারক গ্রহ হিসাবে বিবেচিত হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে দেবগুরু বৃহস্পতি কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির খারাপ ফলাফল দেওয়ার ক্ষমতা কিন্তু খুব কম। তো লাস্ট আমার দেবগুরু বৃহস্পতি সিরিজেই আমার মনে আছে তুলা লগ্ন নিয়ে যখন আলোচনা করেছিলাম, একজন কমেন্ট করেছিলেন যে এই লগ্নতে দেবগুরু বৃহস্পতি যত দুর্বল থাকবে ততই ভালো। অ্যাকচুয়াল বিষয়টা আপনাদেরকে খুব সহজভাবে বুঝতে হবে। প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা সত্তা বা নিজস্ব একটা গুণ থাকে। দেবগুরু বৃহস্পতির আন্ডারে কী কী গুণ থাকে? অবশ্যই সে জ্ঞানের কারক, অর্থের কারক, সন্তান সুখের কারক, নারীদের ক্ষেত্রে তার পার্টনারের কারক। তাহলে সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি যদি আমাদের জন্মকালীন জন্মচক্রে মারক হয়েও ভীষণ দুর্বল হয়ে যায়, সেখানেও কিন্তু তার পূর্ণরূপে পজিটিভ ফলাফল আমরা পাবো না, অর্থাৎ কোনো ফলাফলই পাবো না, ফলাফল শূন্য হয়ে যাবে। আমি মেনেই নিচ্ছি যে আমাদের জন্মছকে দ্বিতীয় ঘর থেকে অর্থ এবং পঞ্চম ঘর থেকে জ্ঞান দেখা হয়, কিন্তু এছাড়াও এই দুটোর জন্য কিন্তু ধর্মের জন্য নবম ঘর, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো অবশ্যই দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহ মারক হয়েও স্ট্রং থাকা দরকার বা পজিটিভ থাকা দরকার, এই বিষয়টাই আমার মনে হয়েছে, সেইটা নিয়ে আজকে আলোচনা হবে। তো আমরা প্রত্যেকটা লগ্নে দেবগুরু প্রত্যেকটা মকর লগ্নের প্রত্যেকটা ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানকে নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদেরকে কিন্তু স্ক্রিনে যেতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি মকর লগ্নের জন্মছক। মকর লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে ভিডিওটা সব থেকে বেশি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেন এখানে আমরা আলোচনাটা কিন্তু লগ্ন সাপেক্ষে 12টি ঘরে বৃহস্পতিকে নিয়ে করছি। দেখুন, এই লগ্ন সাপেক্ষে আমি প্রথমেই বলেছি বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়। তৃতীয় অর্থাৎ পরিশ্রম পরাক্রম এবং ছোট ভাই বোন, এবং তার সাথে সাথে কিন্তু দ্বাদশ ঘর অর্থাৎ আমাদের ব্যয়। ব্যয় মানে যা কিছু আমরা ত্যাগ করব সেটাই কিন্তু ব্যয়। ব্যয় মানে যে শুধু অর্থ ব্যয় সেটা কিন্তু নয়। অতএব সেই হিসাবে মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে প্রথমেই বলা হয়েছে যে বৃহস্পতি দেবকে খুব একটা পজিটিভ চোখে দেখা হয় না বা অকারক বা মারক গ্রহ হিসাবে ধরা হয়। এখন বিষয়টা হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি যদি, আবার এইটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি মকরে নিচ হয়, 5 ডিগ্রি অব্দি নিচ হয়ে থাকে। যদি আপনার জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি ধরুন আপনার লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসে বসে আছে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির ফলাফল কি হতে পারে? দেখুন, প্রথমেই এটা মারক বা অকারক বলে দেবগুরু বৃহস্পতি ভীষণ নেগেটিভ ফলাফল দেবে, এই চিন্তা ভাবনা থেকে আপনাদেরকে বেরোতে হবে। কেন? দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, তার নিজস্ব কিছু সত্তা আছে, নিজস্ব কিছু গুণ আছে, যেটা প্রথমেই আলোচনা করেছি। তো সেই গুণগুলোর অধিকারী কিন্তু আপনারা অবশ্যই হবেন। দেবগুরু বৃহস্পতি লগ্নে অবস্থান করছে মানে এখানে আপনার শিক্ষা, বুদ্ধি, জ্ঞান অর্জনের আগ্রহ কিন্তু থাকবেই আপনার জীবনে। এবং এর সাথে যদি আমরা দেখি ভাগ্য, উচ্চশিক্ষা, তো এক্ষেত্রেও আপনাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি সাহায্য করবে। তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু সে তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে লগ্নে অবস্থান করছে, আপনাকে জীবনে যা কিছু পেতে হবে সবটাই কিন্তু পরিশ্রমের মাধ্যমে পেতে হবে। পরিশ্রম করলেন কিন্তু সেই অনুযায়ী
ফল পেলেন না, এক কথায় বলা যেতে পারে যদি নিচ অবস্থায়, ধরুন 5 ডিগ্রির মধ্যেই আপনার জন্মছকে ধরে নিন 4 ডিগ্রিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি লগ্নে, সেক্ষেত্রে পরিশ্রম আপনাদেরকে মারাত্মক করাবে। খাটবেন কিসের জন্য? খাটবেন নিজেকে প্রমাণ করবার জন্য খাটবেন। খাটার পর কি হবে? সেই খাটুনি আপনার কোনো অংশে ব্যর্থ হয়ে যেতে পারে। এই বিষয়টা কিন্তু দেবগুরু বৃহস্পতি দিতে পারে, দেবেই আমি বলছি না, দিতে পারে। এবার দেখে নিন যে দেবগুরু বৃহস্পতি নিজভঙ্গ হয়েছে কিনা। নিজভঙ্গের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি থেকে শনিদেব কেন্দ্রে বসে আছে কিনা, এটা একটা সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর শনির মধ্যে যদি ক্ষেত্র বিনিময় যোগ হয়, যদি শনিদেব ধরুন মিনে বসে থাকে বা ধনুতে বসে থাকে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আর শনির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ হবে, সেটা পজিটিভ। আবার এর সাথে কিন্তু সময়গত বন্ধুত্ব আপনাদেরকে দেখতে হবে দেবগুরু বৃহস্পতির সাথে শনির। সময়গত বন্ধুত্বের সূত্র বলে দিচ্ছি, দেবগুরু বৃহস্পতি যেই ঘরে বসে থাকবে সেই ঘর থেকে আগের 3টি ঘর, অর্থাৎ ধরুন দ্বাদশ, একাদশ এবং দশমে যদি শনিদেব বসে থাকে, অথবা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে শনিদেবের সাথে দেবগুরু বৃহস্পতির সময়গত বন্ধুত্ব হবে। আর আমি এটা বলে দিলাম মিন, আর যদি আপনার এখানে ধনুতে থাকে অথবা তুলাতে থাকে, সেটাও কেন্দ্র অবস্থান হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা খুব পজিটিভ হয়ে যাবে। এখানে চতুর্থ থাকলে কেন্দ্র হলেও কিন্তু শনিদেব এখানে নিচস্থ হয়ে যায়। তো মকর লগ্ন নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তো লগ্নাধিপতি নিচস্থ হয়ে যাওয়াটাও ভীষণ নেগেটিভ, আবার দ্বাদশে থাকাটাও নেগেটিভ। তাহলে সব থেকে পজিটিভ পজিশন কি? যদি দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে বসে থাকে, 5 ডিগ্রির মধ্যে বসে আছে নিচস্থ অবস্থাতে, যদি শনিদেব মিনে থাকে অথবা তুলায় থাকে, তাহলে সব থেকে বেস্ট পজিশন হচ্ছে এটা শনিদেবের। তখন দেবগুরু বৃহস্পতি এখানে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। আমি এটা 100% আপনাদেরকে বলে রাখছি। নিচস্থ হলেও পজিটিভ ফলাফল আসবে। আর যদি 5 ডিগ্রির ওপরে থাকে, সেক্ষেত্রে আমি বলবো ভীষণ নেগেটিভ কিছু আশা করবেন না, সংঘর্ষ, তারপরে কিন্তু জীবনে সফলতা অবশ্যই আসবে, এইটুখানি আপনারা মাথায় রেখে চলতে পারেন। এবার দেখুন, এইখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা আপনাদেরকে খুব পরিষ্কার করে বুঝতে হবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু তার 3টে দৃষ্টি, তার এখান থেকে লগ্ন থেকে পঞ্চম, সপ্তম এবং নবম স্থানে দৃষ্টি দেবে। তো এই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, দেবগুরু বৃহস্পতি এখানে কিন্তু তার দৃষ্টির মাধ্যমে ভীষণ কিছু নেগেটিভ ফলাফল দেবে না, উল্টা আপনাদেরকে পজিটিভ ফলাফল দেবে। প্রথমত হচ্ছে পঞ্চম দৃষ্টির মাধ্যমে শিক্ষা, সপ্তম দৃষ্টির মাধ্যমে দাম্পত্য এবং নবম দৃষ্টির মাধ্যমে ধার্মিক জ্ঞান, এই সকল বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সাফল্য দেবে। এবং একটা কথা আমি আপনাকে বারবার বলবো যে নিজেকে প্রমাণ করবার জন্য আপনার লগ্নে বৃহস্পতির অবস্থান আপনাকে ভীষণ পরিশ্রম করাবে, কিন্তু এই বিষয়গুলোতে আপনাকে সাপোর্ট দেবে যেখানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এরপরে যদি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে থাকে, এইখানেও আপনারা সময়গত বন্ধুত্ব দেখে নেবেন। সেম মীন, মেষ, বৃষতে যদি শনি থাকে, অথবা মকর, ধনু বা বৃশ্চিকে যদি শনিদেব থাকে, তাহলে সেক্ষেত্রে সময়গত বন্ধুত্ব হচ্ছে। তবে দ্বিতীয় স্থানে তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতির অবস্থানটা খুব সহজভাবে বুঝবেন। দ্বিতীয় ঘর আমাদের অর্থের ঘর হয়, আমাদের সেভিংসের ঘর হয়, আমাদের সঞ্চয়ের ঘর হয়, আমাদের পরিবার পরিজন এবং আমাদের বাণীর ঘর হয়। বাণীর ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অবশ্যই জাতকের বাণী পজিটিভ হবে, কিন্তু সত্যি কথা, মুখের উপর সত্যি কথা বলার প্রবণতা তার মধ্যে কিন্তু থাকবেই, 100% থাকবে। এবার কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা ভালো করে বুঝবেন, দেবগুরু বৃহস্পতি এখানে যদি বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু ধননাশ যোগ তৈরি হয়ে যাচ্ছে। দ্বাদশ ঘরের অধিপতি দ্বিতীয়, আর তৃতীয় ঘরের অধিপতি দ্বিতীয় থাকলে কি হবে? পরিশ্রম করে অর্থ উপার্জন করবেন এবং সেই অর্থ আপনার ব্যয় হয়ে যাবে। নিজের জন্য নয়, কিন্তু আপনার পরিবার পরিজনদের জন্য এই অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে। এই সমস্যার জায়গাটা কিন্তু আপনাকে বারংবার জীবনে ওঠানামা করাবে এবং ভোগাবেই ভোগাবে। যখন দেবগুরু বৃহস্পতির মহাদশা আসবে, তখন এটা সব থেকে বেশি করে অ্যাক্টিভেট হবে। এই বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখতে পারেন। তবে এখান থেকে দৃষ্টিটা যদি আমরা দেখি, ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়বে, ষষ্ঠ স্থান এবং তার সাথে সাথে কিন্তু অষ্টম স্থান এবং তার সাথে কিন্তু দশম স্থানে দৃষ্টি পড়বে। তো দৃষ্টিটাকে সম্পূর্ণরূপে নেগেটিভ নেবেন না। এখানে আমি একটা বিষয় আপনাদেরকে বলতেই পারি, ষষ্ঠ কর্মজীবনে সাফল্য দেবে, অষ্টম জীবনে পজিটিভ পরিবর্তন আনতে সাপোর্ট দেবে, বাধা কাটিয়ে আপনি শক্তি পাবেন অবশ্যই, এবং দশমী দৃষ্টি আপনার কর্মজীবনে সাফল্যের জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে দিতে পারে। আপনারা টিচিং প্রফেশন, অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত হয়ে সাফল্য পেতে পারেন, এবং তার সাথে সাথে অনেকাংশে এটাও দেখা গেছে যে রিসার্চ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট এখানে দেবগুরু বৃহস্পতি বসে দিতে পারে। তবে সংঘর্ষ থাকবে অর্থ উপার্জনের ক্ষেত্রে, এই বিষয়টা সর্বদা মাথায় রাখবেন। যদি আর একটা বিষয় আমি কমপ্লিট করে দিই, যদি এখানে মকরে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আর নিচস্থ ফলাফল দেবে না, খুব পজিটিভ। আর এইখানেও যদি সে বক্রী হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো পজিটিভ ফলাফল দেবে দেবগুরু বৃহস্পতি। অতটা নেগেটিভ এখানে আপনার এই যে বললাম সঞ্চয়ের ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে বা অর্থ ব্যয়ের ক্ষেত্রে যে সমস্যার কথাটা বললাম, সেই সমস্যাটা অতটা আসবে না। তবে একটা বিষয় সর্বদা মাথায় রাখবেন, জাতক নিজের জন্য নয়, নিজের পরিবার পরিজন, ধর্মের ক্ষেত্রে ব্যয়টা বেশি করে করবে। নেগেটিভ খাতে ব্যয় হবে না, যে ধরুন সে মানে নেশা করে ব্যয় করে ফেলেছে, আনন্দ করে ব্যয় করে ফেলেছে, এরকম ধরনের ব্যয় নয়, পজিটিভ খাতে ব্যয় হবে, এটা সর্বদা মাথায় রাখবেন। কেন?
দেবগুরু বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, তার পজিটিভ ফলাফল দেওয়ার ক্ষমতা সব থেকে বেশি, এটা সর্বদা মাথায় রাখতে হবে আপনাদেরকে। তারপরে যদি দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে থাকে, তৃতীয় স্থান তার নিজের ঘর, এখানে সময়গত বন্ধুত্ব দেখার কোনো দরকার নেই, নিজের সক্ষেত্র ঘর, তো এখানে জাতক বা জাতিকা যেই হোক না কেন অত্যন্ত সাহসী এবং অত্যন্ত পরিশ্রমী হবে, ছোট ভাই বোনেদের সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কমিউনিকেশন স্কিল তার খুব পজিটিভ হবে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে এবং ছোটখাটো ঘোরাঘুরির মাধ্যমে জীবন সে এগিয়ে যেতে পারবে, অবশ্যই খুব ভালো। এখানে আমি বলবো না নেগেটিভ, একদমই পজিটিভ স্থান। এখানে মকর লগ্ন সাপেক্ষে সব থেকে পজিটিভ স্থান হবে এখানে তৃতীয় স্থানে অবস্থান, পরিশ্রমের ফল কিন্তু সে পাবে, অবশ্যই পাবে। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিটা দেখি, এখানে কিন্তু সপ্তম স্থানে আপনার পঞ্চম দৃষ্টি পড়বে, এটা একটা বিষয়, এবং নবম স্থানে কিন্তু পড়বে আপনার সপ্তম দৃষ্টি, এবং তার সাথে আপনার একাদশ স্থানে পড়বে কিন্তু নবম দৃষ্টি। তো এখানে দৃষ্টির বিষয়টা আমি পরিষ্কার করে বলতে চাইছি, অবশ্যই পজিটিভ, নিজের ইচ্ছা নিজের চেষ্টার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন, ধনলাভ এবং তার সাথে সাথে কিন্তু দাম্পত্য জীবনও সুখের জায়গা দেবগুরু বৃহস্পতি দেবে। কেন, তার উচ্চ স্থানে দৃষ্টি পড়ছে, অতএব যে পার্টনার হবে সেই পার্টনারের মধ্যে কিন্তু একটা আত্মমর্যাদা বোধ থাকবে এবং যথেষ্ট সাহসী পার্টনার হবে। পার্টনারের কথা শুনে যদি আপনি চলতে পারেন আপনার জীবনে, তার কথা কিন্তু আপনাকে জীবনে দাঁড়াতে হেল্প করবে। অবশ্যই যদি দেবগুরু বৃহস্পতির সপ্তমের দৃষ্টি থাকে এবং সেটা পঞ্চম দৃষ্টি হয়, খুব শুভ সেই দৃষ্টি, এটা আপনি ধরে চলতে পারেন। দেখুন আপস অ্যান্ড ডাউন তো আসবেই, মানে সপ্তম ঘরের অধিপতি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন আসবে, চন্দ্র যদি দুর্বল থাকে, কিন্তু তবুও বৃহস্পতির দৃষ্টি এখানে আপনাকে অবশ্যই দাম্পত্য জীবনে পজিটিভিটি দেবে, ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটি দেবে, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে বসে থাকে, মিত্র মঙ্গলের ঘর মেষ রাশিতে বসে আছে, তৃতীয় পতিও চতুর্থ স্থানে, দ্বাদশ পতিও চতুর্থ স্থানে, দেখুন এইখানে চতুর্থ স্থান আমাদের সুখের ঘর, আমাদের গাড়ি বাড়ির ঘর, আমাদের মাতৃ সুখের ঘর। তো আমি এখানে বলবো না যে দেবগুরু বৃহস্পতি এখানে ভীষণ নেগেটিভ দেবে, তবে একটা বিষয় কি, আপনি খেটে খুঁটে পরিশ্রম করে আপনার গাড়ি বাড়ি সবকিছু করবেন, কিন্তু সেটা তারপরেও থাকবে না। থাকবে না মানে এই নয় যে সেটাকে আপনি হারিয়ে ফেলবেন, সেটাকে আপনি ত্যাগ করবেন। হতেই পারে যে আপনার চতুর্থে বৃহস্পতি, দ্বাদশ ঘরের অধিপতি, তৃতীয় ঘরের অধিপতি, অনেক পরিশ্রম করে বাড়ি করলেন কিন্তু সেই বাড়িতে থাকা হলো না, কর্মসূত্রে আপনাকে বাইরে থাকতে হচ্ছে, বা বলা যেতে পারে দেশের বাইরে চলে গেছেন, এরকম ধরনের যোগও কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি তৈরি করতে পারে। তবে এইটা সর্বদা মাথায় রাখবেন, আপনার ব্যয়টা কিন্তু আপনার গৃহসুখ এবং আপনার গাড়ি বা আপনার জায়গা জমি সংক্রান্ত জায়গাতেই যাবে। মায়ের সুখের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে, মায়ের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ খরচের জায়গা এখানে চতুর্থ অবস্থানের মাধ্যমে দিতে পারে, এই বিষয়টাও কিন্তু উঠে আসছে। এবার এখানে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে গৃহসুখ তো দেয়, এটুখানি আপনি 100% ধরে রাখতে পারেন। তবে এখানে দৃষ্টিগুলো যদি আমরা দেখি, এখান থেকে চতুর্থ স্থান থেকে যদি আমরা দেখি, এখান থেকে পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার অষ্টম স্থানে পড়বে, সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দশমে পড়বে, এবং তার নবম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ স্থানে। তাহলে এইখান থেকে যদি আমরা এই ঘরগুলোকে জুড়ি, অষ্টমের দৃষ্টির মাধ্যমে জীবনের সংঘর্ষ থাকবে, তবে গোপন বিদ্যা, গবেষণা, জ্যোতিষের প্রতি আগ্রহ, এই বিষয়গুলো তার মধ্যে বেশ ভালো লক্ষ্য করা গেছে। এই বিষয়টা উঠে আসছে। দশমের দৃষ্টি মানে সে কর্ম, আমি বললাম দ্বাদশ ঘরের অধিপতি চতুর্থ বসে দশম ঘরকে দেখছে, মানে জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্মলাভ, সেখানে বেশি সাফল্য, এইটা একটা বিষয় উঠে আসে। আবার এখান থেকে যেহেতু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, আমি বলে দিলাম চতুর্থ থেকে দ্বাদশ কানেকশন দিচ্ছে, মানে তার গৃহ সুখের জন্য বা গৃহ লাভের জন্য বা মাতৃ সুখের জন্য, মায়ের হেলথের জন্য ভীষণ পরিমাণে ব্যয় হবে। এর অতিরিক্ত দেবগুরু বৃহস্পতি ভীষণ নেগেটিভ ফলাফল কিন্তু দেবে না, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। পঞ্চম স্থানে যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে, এইখানে কিন্তু সময়গত বন্ধুত্ব দেখতে হবে, কেন শুক্রের ঘর হচ্ছে এটা বিষ। তো শুক্র যদি মেষ, মীন, কুম্ভ অথবা মিথুন, কর্কট, সিংহতে থাকে, তাহলে তখন দেবগুরু বৃহস্পতি সময়গত বন্ধুত্বে চলে আসলো। এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থানটাকে পূর্ণরূপে শুভ ধরা হবে। আর যদি ধরুন সময়গত বন্ধুত্বে না থাকে, তখন দেবগুরু বৃহস্পতি যদি বক্রী থাকে, তখন দেবগুরু বৃহস্পতির অবস্থানটাকে খুব শুভ হিসাবে ধরা হবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে পঞ্চমে অবস্থান, পঞ্চমে কারকত্ব পেয়ে যায় দেবগুরু বৃহস্পতি, সন্তান, বুদ্ধি, শিক্ষা, প্রেম, সৃজনশীলতা, পূর্বজন্মের ফল, সামাজিক পরিস্থিতির ঘর হিসাবে বিবেচিত হয় পঞ্চম ঘর। তো পঞ্চমে দেবগুরু বৃহস্পতির এখানে একটা বিষয় তো আপনাকে পরিষ্কার করে মাথায় রাখতে হবে, যে প্রেম সম্পর্কে জড়ালে সেই প্রেম থেকে প্রতারিত হওয়ার চান্সেস কিন্তু সব থেকে বেশি করে তৈরি হবে, এবং শিক্ষা লাভের ক্ষেত্রে বাধা কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে দেবে। তো সব থেকে পজিটিভ কি হয়ে যায়, যদি সে এডুকেশন সূত্রে বাইরে চলে যায় সেক্ষেত্রে তার জন্য পজিটিভিটি। এবার সন্তান লাভের ক্ষেত্রেও বাধার জায়গা দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে নিয়ে আসবে, কিন্তু সন্তান লাভের কারক গ্রহ হয় দেবগুরু বৃহস্পতি, বাধা দিলেও সন্তান লাভ কিন্তু 100% হবে। এবার এইখানে একটা বিষয় হতে পারে, যেহেতু দ্বাদশপতি পঞ্চমে বসে আছে, আপনার সন্তান লাভের পরে কি হলো, যে সন্তানের থেকে আপনাদেরকে দূরে থাকতে হচ্ছে বা সন্তানকে এডুকেশন সূত্রে বাইরে থাকতে হচ্ছে, এরকম ধরনের যোগগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করতে পারে। এর অতিরিক্ত নেগেটিভ হিসাবে নেবেন না।
এই বিষয়টা সর্বদা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এবং যদি আমরা দৃষ্টিটাকে এখানে প্রাধান্য দিই, দৃষ্টির ক্ষেত্রে এখান থেকে আমরা পঞ্চম দৃষ্টি যেটা পাবো সেটা কিন্তু অবশ্যই নবম স্থানে অর্থাৎ ভাগ্যের ঘরে। তো ভাগ্যের সাপোর্ট ধার্মিক হবে জাতক বা জাতিকা, সেক্ষেত্রে খুব পজিটিভ। এবং এখান থেকে আমরা সপ্তম দৃষ্টি কোথায় পাচ্ছি? একাদশ স্থান। একাদশে দৃষ্টির মাধ্যমে কিন্তু লাভ এবং আপনার আয়ের উৎস কিন্তু পজিটিভ হবে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লগ্নে দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো নিজের নিজ ঘরে পঞ্চম থেকে দৃষ্টি দিচ্ছে মানে আপনার একটা খুব সহজ বিষয় বুঝবেন, আপনার জ্ঞানটা আপনাকে তখন সাপোর্ট দেবে না যখন আপনার দরকার। মানে সেই কথায় আছে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এইরকম ধরনের একটা কানেকশন দেবগুরু বৃহস্পতি তৈরি করতে পারে। এক্ষেত্রে আপনি সব জানবেন বুঝবেন, কিন্তু সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর আপনার মাথা কাজ করা শুরু করবে। এখানে জ্ঞান আপনার থাকবে, জ্ঞানটাকে সঠিক সময় কাজে লাগাতে পারবেন না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা। তার মানে এই নয় যে আপনার পুরো লগ্নটাকেই সে নষ্ট করছে। দৃষ্টি কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম এবং পঞ্চম দৃষ্টি অমৃত বর্ষায়। তো সেই দিক থেকে আপনি জ্ঞানী হবেন, ধার্মিক হবেন, খুব সৎ মেন্টালিটির হবেন। কিছুটা বলা যেতে পারে কনফিউজিং পার্সোনালিটি আপনার হতে পারে লগ্নে দৃষ্টির মাধ্যমে। তো প্রত্যেকটা জায়গা নেগেটিভ হিসাবে নেবেন না, তবে মন্ত্র, জ্যোতিষ, আধ্যাত্মিকতা বা এই অকাল সায়েন্স এইসবের প্রতি কিন্তু ইন্টারেস্ট ভীষণ দেখা গেছে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে। তারপরে যদি ষষ্ঠ স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠ স্থানে আমাদের রোগঋণ রিপুর ঘরে, কিন্তু আনন্দের বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি হয়ে ষষ্ঠ স্থানে চলে যাচ্ছে। আর শনিদেব যদি জন্মকালীন জন্মছকে স্ট্রং অবস্থাতে বসে থাকে তাহলে বিপরীত রাজ্যক হবে। তো বিপরীত রাজ্যক যখনই হবে তখন সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে বসে জাতক বা জাতিকাকে প্রতিযোগিতামূলক কর্ম, চাকরি বা যে কোনো রকমের যেখানে সাহস দরকার সেই জায়গাতে কিন্তু সাফল্য 100% দেবেন। প্রতিযোগিতা, জ্ঞান, বুদ্ধি দিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু জাতকের মধ্যে ভীষণ পজিটিভলি থাকবে। চাকরি বা সার্ভিস সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ সুযোগ সেই জাতক বা জাতিকা অবশ্যই পাবে বৃহস্পতি দশা মহাদশায়। শত্রুর বিরুদ্ধে কৌশলগত সুবিধা সে কিন্তু সর্বদাই, মানে শত্রুর বিরুদ্ধে যখনই কারোর একটা প্ল্যানিং থাকবে, সেই প্ল্যানিংটা করে যদি কেউ এগোয় তারা কিন্তু জীবনে সাফল্য পায়। তো সেই প্ল্যানিংটা করবার ক্ষমতা কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যে থাকবে। তবে একটা বিষয় শুধু আমি বলবো নেগেটিভ, যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি ষষ্ঠে বসছে বিপরীত রাজ্যক হলেও আমি বলবো এখানে ঋণ নিয়ে কিছুটা সমস্যার জায়গা আসতে পারে। ঋণ জাতকের বেশি হতে পারে, এর অতিরিক্ত আমি নেগেটিভ সেই অর্থে কোনো দিক থেকেই দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি বিপরীত রাজ্য না হয় তখন এই জাতক জাতিকা মানে শনিদেব যদি দুর্বল অবস্থাতে থাকে জাতক জাতিকাদেরকে রোগে ভুগতে হবে। কি রোগ? কোলেস্ট্রল, সুগার, হাই প্রেশার, লিভারের সমস্যা, পেটের সমস্যা, এইগুলো বেশ ভালো রকম কিন্তু তাদেরকে ভোগাতে পারে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, এইখান থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানে পড়ছে, ব্যয় করাবে। এখানে ঋণ নিয়ে আপনার ব্যয়টা বেশি করে হওয়ার চান্সেস থাকতে পারে। এখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? আপনার দশম স্থানে। কর্মের জন্য ভালো, প্রথমেই বলেছি। এখানে পঞ্চম দৃষ্টি যেহেতু পড়ছে, আর নবম দৃষ্টি কোথায় পড়বে? আপনার দ্বিতীয় স্থানে। তো দ্বাদশপতি দ্বিতীয় স্থান এবং দ্বাদশ স্থান কে জুড়ছে, মানে দেখুন খুব ভালো করে যদি আপনি বোঝেন যে আপনার দ্বাদশ ঘরের অধিপতির সাথে কোনো রকম ভাবে দ্বাদশ ঘর এবং দ্বিতীয় ঘর, যেটা সঞ্চয় এবং যেটা ব্যয়ের ঘর, এবং তার সাথে আপনার কর্মের ঘরের একটা যোগসূত্র তৈরি হচ্ছে। তো সেই জায়গাতে আপনি বুঝতেই পারছেন যে আপনার বেকার খাতে বেশ কিছু ব্যয় হবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঋণ নিলেই আপনাদের ক্ষেত্রে সমস্যার জায়গা আসতে পারে। তো যতটা পারবেন ঋণ নেবেন না, এবং ঋণ দেয়া তো ভুলেই যান। ঋণ কোনো রকম ভাবে যে কোনো জন্মছকে দ্বাদশপতির সাথে ষষ্ঠ ঘরের পজিটিভ বা নেগেটিভ যেই কানেকশনই থাকুক না কেন, তাদের ঋণ দেওয়া থেকে সর্বদা বিরত থাকা উচিত। এটা সর্বদা মাথায় রাখতে হবে। আবার সেম যে কোনো জন্মছকে ষষ্ঠ ঘরের অধিপতির সাথে একাদশ ঘরের অধিপতির যদি কানেকশন থাকে তাহলে তারা ঋণ নিয়ে জীবনে সবকিছু করতে পারে। এই বিষয়টাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটা সূত্র, আমি আপনাদেরকে বললাম। তো এরপরে যদি আমরা দেখি সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়, তার মানে কি খুব পজিটিভ হয়ে গেল? না, দ্বাদশ ঘর তৃতীয় ঘরে সপ্তমে বসে আছে, মানে এক্ষেত্রেও কিন্তু সমস্যার জায়গা থাকবে, উচ্চ থাকলেও থাকবে। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে দেরিতে বিবাহ করুন, সেটা আপনাদের জন্য খুব ভালো। বিবাহের পরে ভাগ্যের উন্নতি থাকবে। বিবাহের জন্য এই সকল জাতক জাতিকাদের অধিক পরিমাণে খরচ হয়, কিছুটা শো অফের জায়গা কিন্তু চলে আসতে পারে, এই একটা বিষয় উঠে আসে। এবার দেখুন, শো অফটা যে সেটা নিজের ইচ্ছে সেটা না, এরকম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, সেই ফ্যামিলির ইচ্ছে যে ভীষণ ধুমধাম করে বিবাহ দেবে। তো সেই জায়গাটা একটু দেখুন, ধুমধাম করে বিবাহ সবাই দিতে চায়, কিন্তু কিছু অংশে অনেক ক্ষেত্রে শো অফ হয়ে যায়। তো সেই জায়গাটা কিছু অংশে দেবগুরু বৃহস্পতি এখানে থেকে করাতে পারে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে যথেষ্ট শিক্ষিত এবং পজিটিভ ফ্যামিলির জাতক বা জাতিকার সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায়। যথেষ্ট জ্ঞানী ব্যক্তিত্বের সাথে সম্পর্ক হয় বা বিবাহ হয়।
তবে একটা বিষয় কি, ব্যবসার ক্ষেত্রে যে আপনার পার্টনার হবে সে সর্বদা আপনাদেরকে একটু জ্ঞান দিতে পছন্দ করবে, ডমিনেট করতে পছন্দ করবে, এরকম ধরনের একটা বিষয়। আপনি ধরুন তৃতীয় পতি হয়ে সপ্তমে বসে আছে দেবগুরু বৃহস্পতি ব্যবসা করছেন, সেই ব্যবসা আপনি যতটা খাটবেন আপনার পার্টনার বা আপনার এক্ষেত্রে কর্মচারীরা দেখবেন আপনার মাথার উপরে উঠে নাচছে, এরকম ধরনের একটা কানেকশন চলে আসতে পারে। তবে একটা বিষয় কি, যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি সপ্তমে বসে আছে, এক্ষেত্রেও আপনাদেরকে দেখে নিতে হবে চন্দ্রের অবস্থান, নালে সঠিক পাত্রী বা পাত্র আপনারা পাবেন কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, ডিভোর্সের যোগও কিন্তু তৈরি হতে পারে। এই বিষয়টা সর্বদা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং বিজনেসের ক্ষেত্রেও আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে, না হলে কিন্তু সমস্যার জায়গা এখানে আসতে পারে। এই বিষয়টা সর্বদা আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। তবে কি নিজের প্রচেষ্টা উন্নতির জায়গা থাকবে, যেহেতু সপ্তম দৃষ্টিটা এখানে দেখুন লগ্নে পড়ছে, উচ্চ স্থান থেকে নিজের মানে নিচস্থ ঘরে দৃষ্টি দিচ্ছে, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যেহেতু লগ্নে পড়ছে অবশ্যই পজিটিভ ধরা যেতে পারে। পঞ্চম দৃষ্টিটা যদি আমরা দেখি একাদশ স্থানে পড়ছে, আয় লাভের জায়গা কিন্তু থাকবে। এবং নবম দৃষ্টিটা কোথায় পড়ছে, তৃতীয় স্থান নিজের ঘরে, পরিশ্রম পরাক্রমে যথেষ্ট জাতক বা জাতিকা হবে, তার যোগাযোগ তার কমিউনিকেশন যথেষ্ট পজিটিভ হওয়ার চান্সেস কিন্তু থাকছে। এই বিষয়টা আপনারা ধরে চলতে পারেন। চন্দ্রের অবস্থানটা অবশ্যই দেখুন, নালে কিন্তু অবশ্যই কুষ্টি মিলিয়ে তারপর বিবাহ করুন, নালে আপনি ভাবছেন বৃহস্পতি সপ্তমে বসে আছে মানে ভীষণ ভালো, বুঝে নিতে হবে দ্বাদশপতি এবং তৃতীয় পতি হয়ে বসে আছে। অনেকাংশে পরিচিতির মধ্যে বিয়ের যোগ তৈরি হয়, কিন্তু সেই পরিচিতিটা অনেকটা দূরকার পরিচিতি হয়, তো সেক্ষেত্রে সমস্যার জায়গা আবার সেক্ষেত্রেও চলে আসতে পারে। বিবাহের ক্ষেত্রে আমি বারবার বলছি। এরপরে যদি অষ্টম স্থানে বসে থাকে, এটা তার মিত্র ক্ষেত্র, তো সেই দিক থেকে আমি বলবো এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিপরীত রাজ্যকে যাবে। দ্বাদশ ঘরের অধিপতি যদি শনিদেব স্ট্রং থাকে, তৃতীয় ঘরের অধিপতি হয়ে অষ্টমে বসে আছে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি, অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু কিছু অংশে আয়ু ক্ষয় করতে পারে যদি লগ্নাধিপতি স্ট্রং না থাকে। জাতক জাতিকার জীবনে বাধা আসতে পারে যদি শনিদেব স্ট্রং না থাকে, লগ্নাধিপতি স্ট্রং না থাকে। এবার যদি ধরুন শনিদেব খুব স্ট্রং, মকরে বা ধরুন তুলাতে বা কুম্ভে বসে আছে শনিদেব, বা বৃষতে বসে আছে খুব পজিটিভ, বা কন্যায় বসে আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই দেবগুরু বৃহস্পতির অবস্থান দারুণ ফলাফল দেবে। রিসার্চ, জ্যোতিষ, গুপ্তবিদ্যা, যা কিছু ধরে নিন পরীক্ষামূলক জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই অবস্থান তার দশাতে হঠাৎ সাফল্য কিন্তু এনে দিতে পারে। জাতকের যে কোনো পুরাতন বিষয়ের প্রতি জ্ঞান ভীষণ থাকবে, যে কোনো জিনিসকে প্র্যাকটিক্যালি সে ভীষণ ভালো বুঝতে পারবে, এই ক্ষমতাটা কিন্তু তার মধ্যে থাকে। কঠিন পরিস্থিতির মধ্যে তার জ্ঞান, তার ধৈর্য দিয়ে বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু তার মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। তো এইটা খারাপ আমি কোনো অংশে এখানে আপনাদেরকে বলবো না। এখানে দেখুন পঞ্চম দৃষ্টিটা কোথায় পড়বে, দ্বাদশ স্থানে। তো বিদেশ যাত্রা, বাইরে গিয়ে জীবনের সাফল্য সবকিছুর জায়গা দেবগুরু বৃহস্পতি এখানে পজিটিভলি তৈরি করতে পারে। বারংবার বলছি শনিদেবকে কিন্তু স্ট্রং থাকতে হবে এখানে 100%। সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে, আর্থিক স্টেবিলিটিও দেবগুরু বৃহস্পতি এখানে দেবে। তবে একটা বিষয়, পারিবারিক দিক থেকে একটু সমস্যার জায়গা দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু আনতে পারে। এবং নবম দৃষ্টি কোথায় পড়বে, আপনার চতুর্থ স্থানে, গাড়ি বাড়ি গৃহযোগের ক্ষেত্রে পজিটিভ। এই ক্ষেত্রেও আপনার প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে দেখা গেছে তারা খুব ভালো হয়, তাদের প্রথম যে বিদ্যা লাভের জায়গাটা সেটা বেশ স্ট্রং জায়গা কিন্তু তৈরি করে। তবে একটা বারংবার আপনাদেরকে মাথায় রাখতে হবে, বাড়ি গাড়ি জমি যাই কিনুন না কেন বাধা পড়বে, তারপর আপনারা পেয়ে যাবেন, এই বিষয়টা উঠে আসে। আমি 100% এই বিষয়টা ঘটতে দেখেছি। এরপরে যদি নবম স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, এইখানেও কিন্তু আপনাদেরকে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। এবার দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশপতি আর তৃতীয় পতি হয়ে ভাগ্যস্থানে বসে আছে, মানে বুঝতেই পারছেন ভাগ্যের সাপোর্ট পেতে প্রবলেম হবে। এবার এইটা আমি বলতে কখনোই পাই না, ধরুন সাপোজ এই ঘরে বুধ উচ্চ হয়ে বসে আছে, তাহলে সেক্ষেত্রে কি দেবগুরু বৃহস্পতি ভীষণ কিছু ক্ষতি করতে পারবে না, একটু বাধা তো নিয়ে আসবে, এইটা একটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে বুধের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে নবমে দেবগুরু বৃহস্পতি কারকত্ব পেয়ে যায়, তার শুভ ফলাফল দেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়। তো ধার্মিক বা আধ্যাত্মিক বিষয়ে তার যথেষ্ট রুচি থাকতে পারে, উচ্চশিক্ষা এবং বিশেষ জ্ঞান অর্জনের ক্ষেত্রে জীবনে সাফল্যের জায়গা থাকতে পারে, বিদেশ ভ্রমণ বা জন্মস্থান থেকে দূরে থেকে জীবনে সাফল্য লাভের জায়গা কিন্তু অবশ্যই আসতে পারে। এবং নিজের গুরু, যে কোনো আপনারা এখানে নবমে যদি বসে থাকে, যে কোনো গুরু খুঁজুন, সেই গুরুর সান্নিধ্যে থাকুন, দেখবেন তার নেওয়া ডিসিশন, তার উপদেশ আপনাকে জীবনে ভীষণ সাফল্য লাভ করতে সাহায্য করবে। এই বিষয়টা সর্বদা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়বে, তো জাতকের মধ্যে ক্রিয়েটিভ স্কিল থাকবে, রান্না বাড়া এরা খুব ভালো করতে পারে, লেখালেখি খুব ভালো করতে পারে। তাদের মধ্যে ধরুন যে কোনো দিক থেকে দেখা গেছে যে যোগাযোগ তাদের খুব স্ট্রং পজিটিভ, এই বিষয়টা তো আসবেই। সপ্তম দৃষ্টি কোথায়, আমরা এখান থেকে দেখলাম তৃতীয় স্থানে। এখান থেকে পঞ্চম দৃষ্টিটা কোথায় আসবে, পঞ্চম দৃষ্টিটা কিন্তু অবশ্যই আপনার লগ্নে পড়বে।
তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি জাতকের মধ্যে তৃতীয় প্রতীয় লগ্নে কানেকশন, পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবনে সাফল্য লাভের জায়গা থাকবে, জ্ঞান বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু অবশ্যই থাকবে। এবং নবম যদি আমরা দৃষ্টিটা দেখি, এক্ষেত্রে কিন্তু আপনার এখানে পড়বে হচ্ছে বৃষতে অর্থাৎ পঞ্চমে। তাহলে জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষা, বুদ্ধি, সৃজনশীলতা এই সকল কর্মতে সাফল্যের জায়গা দেবগুরু বৃহস্পতি অবশ্যই দেবে তার দশা মহাদশায়। নেগেটিভ অবস্থাতে ধরবেন না, তবে ভাগ্যের বাধা আসবে। পরিশ্রম পরাক্রম করলে জীবনে সাফল্য লাভ 100% উঠে আসবে। এখানে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে, আমি বলবো খুব ভালো অবস্থান, এটাকে আমরা ধরে চলতে পারি। এবং এক্ষেত্রেও যদি সময়গত বন্ধুত্ব না থেকে বক্রী থাকে সেক্ষেত্রেও ভালো, আর সময়গত বন্ধুত্ব থেকেও যদি বক্রী থাকে সেক্ষেত্রেও ভালো। এটা বুধের ঘর, তো বুধের সাথে সময়গত বন্ধুত্ব কিভাবে দেখবেন বলাই আছে। যদি বুধ তুলা, বৃশ্চিক, ধনুতে থাকে এবং সিংহ, কর্কট, মিথুনে থাকে, মিথুন বা যদি এখানে দেখা যায় যে বুধ ধনুতে থাকে, তাহলে সেক্ষেত্রে সময় মানে ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাবে, সেটা তো একটা পজিটিভ দিক হয়ে যাচ্ছে, সেটা আরো ভালো ফলাফল দিতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বুধের এখানে স্ট্রং থাকাটা আবশ্যিক, তবেই আপনি নবম ঘর রিলেটেড সর্বোচ্চ পজিটিভ ফলাফল বৃহস্পতি দেবের থেকে পাবেন। এরপরে যদি দশম স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, দশমের ক্ষেত্রে আমরা দেখবো যে দ্বাদশপতি তৃতীয় পতি কর্মস্থানে বসে আছে। নর্মালি যদি আমরা বিষয়টাকে আলোচনা করি যে দেবগুরু বৃহস্পতি যেটা ন্যাচারাল ফল, সেই জাতক বা জাতিকার মধ্যে শিক্ষা, পরামর্শ, অর্থনীতি, ধার্মিক কর্ম, জ্যোতিষবিদ্যা, আইন সংক্রান্ত বা শিক্ষকতা ভিত্তিক যে কোনো পেশা তারা বেছে নিতে পারে। এবং সব থেকে পজিটিভ যদি ব্যবসার দিকে যায়, তাহলে সেক্ষেত্রে খাবারের ব্যবসা, ফুডের ব্যবসা, চাল গম এইসবের ব্যবসা, এই সকল বিষয়গুলো কিন্তু করতেই পারে। সেক্ষেত্রে সাফল্যের জায়গা কিন্তু চলে আসতে পারে, অবশ্যই আসতে পারে। তবে যেহেতু তৃতীয় পতিও দশম স্থানে বসে আছে, সংঘর্ষ 100% থাকবেই, পরিশ্রম তাকে 100% করতেই হবে, কর্ম পরিবর্তনের জায়গা আসতে পারে, এটা একটা বিষয়। এইখানে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে, আমি বলবো খুব ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে, এই অবস্থানটাকে আমরা খুব শুভ ধরতে পারি। তবে আর একটা বিষয় উঠে আসবে কি, দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দশমে বসে আছে, তাহলে সেক্ষেত্রে বিদেশের যোগসূত্র কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি। জাতক বা জাতিকা জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করলে সাফল্য লাভের জায়গা কিন্তু 100% এখানে আমরা দেখতে পারি। দৃষ্টির বিষয়টা যদি আমরা দেখি, এখানে পঞ্চম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে। বাণী কথা বলে সাফল্য, যেটা বললাম টিচিং প্রফেশন বা অ্যাডভাইসমূলক কর্ম। সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে, গৃহ থেকে জন্ম মানে দ্বাদশপতি চতুর্থ দেখছে মানে জন্মস্থান থেকে দূরে থাকার একটা যোগ তৈরি হচ্ছে। এবং এখান থেকে আমরা দেখছি নবম দৃষ্টি কোথায় পড়ছে, তার ষষ্ঠ স্থানে। তো এখানে চাকরিতে কর্মতে সাফল্য কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই দেবে। চাকরি বা প্রতিযোগিতামূলক কর্মের সাথে যুক্ত হলেও জাতক বা জাতিকারা কিন্তু সাফল্য অবশ্যই পেয়ে থাকে। যদি একাদশ স্থানে থাকে মিত্র ক্ষেত্রে, এইখানে দেবগুরু বৃহস্পতি বক্রী হলে কিন্তু খুব পজিটিভ ফলাফল দিতে পারে, এটাও মাথায় রাখবেন আপনারা। আচ্ছা, যদি বৃশ্চিকে থাকে দেবগুরু বৃহস্পতি, এখানে আপনার একাদশ স্থানে, দ্বাদশপতি একাদশ স্থানে, তো আয়ের ক্ষেত্রে বাধা তো আসবে, এটা তো খুব পরিষ্কার করে আপনাদেরকে বুঝতে হবে। কারণ একাদশ ঘর আমাদের আয়ের ঘর হয়, আমাদের বন্ধু, আমাদের নেটওয়ার্ক, আমাদের ইচ্ছা পূরণের ঘর হয়। তো সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতির এই একাদশে অবস্থান আপনাদেরকে কিন্তু বারংবার মাথায় রাখতে হবে, লাভের আগে মানে আয়ের আগে আপনার খরচের খাতা রেডি থাকবে, এটা আপনারা দেখে নেবেন। কিন্তু তার মানে এই নয় যে খরচের খাতা রেডি আছে মানে আপনারা চালাতে পারছেন না, চালাতে অবশ্যই পারবেন, কিন্তু সংঘর্ষের মধ্যে দিয়ে চলবে। আয় উন্নতি করতে ধরুন 100 টাকার খাটলেন, পেলেন 70 টাকা 80 টাকা, এই বিষয়টা আসবেই, আসতে বাধ্য। এবার দেখুন মঙ্গলদেবের অবস্থানটাকেও আমাদেরকে দেখতে হবে। মঙ্গলদেব ধরুন সাপোজ এখানেই বসে আছে, তাহলে সেক্ষেত্রে কি পূর্ণ নেগেটিভ? না, কখনোই নয়। এই বিষয়গুলো আমি বারংবার আপনাদেরকে বলতে চাইছি যে শুধু একটা গ্রহের অবস্থান যে সম্পূর্ণ নেগেটিভ দিয়ে দেয় সেটা কিন্তু নয়। তবে এইখানে আমরা যদি খুব ন্যাচারালি ধরে নিই, তো পরিচিতি বা যোগাযোগের মাধ্যমে লাভের জায়গা কিন্তু অবশ্যই থাকবে। এবং সর্বদাই আপনার একাদশে বৃহস্পতি প্রভাবশালী জ্ঞানী ব্যক্তিত্বদের সাথে আপনার বন্ধুত্ব বা সম্পর্ক থাকবে, এটাও একটা পজিটিভ দিক। এবং শিক্ষা, পরামর্শ, গবেষণা, জ্ঞান ভিত্তিক যে সকল কর্ম আছে সেই কর্মজীবন থেকে সাফল্যের জায়গা থাকবে। বড় ভাই বোন যারা আছে তাদের থেকেও সাপোর্ট কিন্তু আপনারা জীবনে বা আপনার জীবনের ক্ষেত্রে তাদের মতামতের প্রভাব কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। এবং এখানে কিন্তু পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় স্থানে পড়ছে, নিজের প্রচেষ্টায় লাভ, নিজের ক্ষমতায় লাভের জায়গা থাকছে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? আপনার পঞ্চম স্থানে। জ্ঞান বুদ্ধি অবশ্যই আপনার 100% থাকবেন। পঞ্চমের সাথে বৃহস্পতির কানেকশন যখনই হবে আপনারা জানবেন আপনারা জ্ঞানী হবেনই হবেন, এটা বৃহস্পতি যতই নেগেটিভ হোক না কেন, এটা সর্বদা মাথায় রাখবেন। এবং নবম দৃষ্টিটা কিন্তু আপনার কোথায় পড়ছে? সপ্তম স্থানে পড়ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ব্যবসার ক্ষেত্রে সাফল্যের জায়গা থাকবে। জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর সাথে যদি পার্টনারশিপে বিজনেস করেন সেক্ষেত্রে লাভের জায়গা কিন্তু 100% থাকবে। তো নেগেটিভ এই ক্ষেত্রেও আসবে না, পরিষ্কার। এক্ষেত্রেও যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকে, আমি এখানে একটু নেগেটিভ বলবো, ফলাফলটা কিছুটা ডাউন হয়ে যেতে পারে।
এরপরে যদি আমরা দেখি দ্বাদশ স্থান নিজের ঘরে যদি বসে থাকে, এক্ষেত্রে বিপরীত রাজযোগের একটা সূত্র লাগু হয়ে যাচ্ছে। সেম দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশে বসে আছে। শনিদেবকে স্ট্রং থাকতে হবে। যদি শনিদেব স্ট্রং থাকে, দেবগুরু বৃহস্পতি বিপরীত রাজ্য নির্মাণ করে, তাহলে আমি বলবো দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘর এবং তৃতীয় ঘর রিলেটেড পূর্ণরূপে পজিটিভ ফলাফল দেবে। ব্যয় হবে আপনার সঠিক খাতে, আপনি পরিশ্রম করবেন এবং তার ফলাফলও কিন্তু 100% পাবেন। এবার যদি কোনো রকম ভাবে ধরুন বিপরীত রাজযোগ না হয়, মানে লগ্নাধিপতি ভীষণ দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা বৃহস্পতির দশা মহাদশায় বারংবার হারবে, বারংবার তার অর্থ নাশ হবে, বারংবার সে নিজেকে দুর্বল করে ফেলবে, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। এরকম ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসতে পারে। এটা সর্বদা আপনাদের মাথায় রাখতে হবে। তবে নিজের ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতি বসে আছে, বারবার বলছি ধার্মিক কর্মে খরচ হবে, ধার্মিক বিষয়ে রুচি থাকবে। এই সকল মানুষরা তীর্থ ভ্রমণ করতে ভীষণ ভালোবাসবে, এই বিষয়গুলো উঠে আসে। খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসবে। তো এই জায়গাটা উঠে আসছে। এবার এর সাথে সাথে ধরুন দান, সেবামূলক কর্ম, এনজিওর সাথে যুক্ত হয়ে কর্ম, মেডিকেল পেশা, এই সবের সাথে যুক্ত হয়ে জাতক বা জাতিকারা কিন্তু অবশ্যই পজিটিভ থাকতে পারে। তবে জন্মস্থান থেকে দূরে থাকার যোগ্য তৈরি হয় যদি শনিদেব দুর্বল থাকে। শনিদেব স্ট্রং থাকলে এখানে আমি বলবো দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজিটিভ ফলাফল দিতে পারে। এবং যদি আমরা দৃষ্টিটা দেখি, দেখুন দেবগুরু বৃহস্পতি এখান থেকে আমরা দেখবো পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে, চতুর্থ স্থানে। তো প্রথমেই বললাম যেহেতু গৃহের ঘরে দৃষ্টি পড়ছে, জন্মস্থান থেকে দূরে থাকার যোগ তৈরি করতে পারে। সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে পড়ছে, কর্মের জায়গাতে নেগেটিভ নেবেন না। এখানে ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাকে কর্মজীবনে একটা স্ট্রংগেস্ট জায়গা তৈরি করতে সাহায্য করবে। মানে ধরে নিন হতে পারে যে আপনি ভীষণ বড় কোনো কর্মের সাথে যুক্ত নেই, কিন্তু সেই জায়গাতে আপনি সম্মান পান, যতটুকু আপনি সম্মান ডিজার্ভ করেন সেই সম্মানটা পান। এই বিষয়টা কিন্তু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে দৃষ্টি আনতে পারে। এবং তার সাথে সাথে কিন্তু নবম দৃষ্টি কোথায় পড়বে, আপনার অষ্টম স্থানে পড়বে। তো অষ্টম স্থানের ক্ষেত্রেও আমি বলবো যে আধ্যাত্মিক জ্ঞানের জন্য খুব ভালো, জাতকের মধ্যে সব সমস্যা সমাধান করবার একটা ক্ষমতা থাকবে। তো আমি দ্বাদশে অবস্থান থেকে নেগেটিভ বলবো না। শুধু একটা বিষয় আপনারা প্রথমেই বুঝে নিন যে এই জন্মছকে দেবগুরু বৃহস্পতি দেবের রত্ন পোখরাজ সেইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। এই বিষয়টা আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলতে চাইছি। দেখুন মকর লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির পোখরাজ স্বাভাবিকত আমি কাউকেই সাজেস্ট করি না। এরকম খুব রেয়ার সিচুয়েশান আছে যেখানে হয়তো পড়ানো যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে পড়তে বলবো। কেন, অধিক পরিমাণে ব্যয় আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে, অধিক পরিমাণে কষ্ট বা খাটুনি আপনাদের বাড়িয়ে দিতে পারে। ধরুন সাপোজ আপনার দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব শুভ হয়ে আছে, ধরুন দেবগুরু বৃহস্পতি তার মিত্রক্ষেত্র ধরুন মেষে বসে আছে, অথবা ধরে নিন কর্কটে উচ্চ হয়ে বসে আছে, অথবা ধরে নিন একাদশ স্থানে বৃশ্চিকে বসে আছে। সেক্ষেত্রে সমসাময়িক সময়ের জন্য দেবগুরু বৃহস্পতির রত্ন পড়ানো যেতে পারে, কিন্তু লং টার্ম বা লাইফ টাইম রত্ন হিসাবে মকর লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ না পড়াই কিন্তু আপনাদের জন্য শ্রেয়। সেই জায়গাতে আপনারা দেবগুরু বৃহস্পতির জন্য আপনারা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন, আপনারা মন্দিরে যেতে পারেন, তীর্থস্থান ভ্রমণ করতে পারেন, আপনারা দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র রেগুলার 30 বার করে পাঠ করতে পারেন যদি দেবগুরু বৃহস্পতির মহাদশা আপনাদের জন্য চলে। এবং দরকার পড়লে আপনারা দেবগুরু বৃহস্পতির জন্য 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কিন্তু রত্ন পড়া থেকে যতটা পারুন বিরত থাকুন, বা যে কোনো সঠিক জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে। খুব এইরকম রেয়ার চান্স থাকে যেখানে মকর লগ্নে দেবগুরু বৃহস্পতির পোখরাজ পড়ানো যেতে পারে। এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনারা রত্ন পরিধান করুন। এই ছিল আজকে আমাদের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।